অন্নপূর্ণা দেবী এবং তার বৌমা শোভা পাড়ার মোড়ে নিজেদের ঠেলা গাড়িতে করে সকালবেলা চা বিক্রি করছিল। এমন সময় সুজয় নামে এক ভদ্রলোক তাদের ঠেলা গাড়ির সামনে আসে আর বলে, মাসিমা, খুব ঠান্ডা লাগছে, একটু গরম গরম এক কাপ চা দিন তো। একটু ভালো করে কড়া করে লিকার দেবেন, দেখবেন চা যেন ভালো হয়। আমি প্রথমবার আপনার কাছে চা খাচ্ছি। তুমি চিন্তা করো না বাবা, আমরা আমাদের গ্রাহকদের তাদের পছন্দের জিনিসই দিয়ে থাকি। তুমি আগে এক কাপ চা খেয়ে দেখো, তারপর বলবে যে আমাদের হাতে চা তোমার কেমন লেগেছে। শোভা ভালো করে চা বানিয়ে সুজয়কে দেয়। চা খেয়ে সুজয়ের খুব ভালো লাগে এবং সে দুই শাশুড়ি বৌমার খুব প্রশংসা করে। বাহ, আপনার হাতে চা তো খুব ভালো। সাধারণ ঠেলা গাড়িতে এত সুন্দর চা পাওয়া যায় তা আমি আগে ভেবে দেখিনি। এইরকম চা পাওয়া গেলে তো আমি রোজ রোজ এখানে চা খেতে আসবো। দাদা, আমরা সবসময় সবার পছন্দ অনুযায়ী চা বানাই, কারণ ক্রেতাদের পছন্দ হলে তবেই তো আমাদের কাছ থেকে দ্বিতীয়বার চা খেতে আসবে। যাই হোক করে শুধু টাকা রোজগারের জন্য ব্যবসা করলে তো মানুষজন আমাদেরকে মনেই রাখবে না। এরপর একটা দুটো করে আরো খদ্দের আসে এবং চা খায়। দুপুরবেলা দুই শাশুড়ি বৌমা বাড়ি ফিরে যায় এবং শোভা সেখানে গিয়ে দেখে তার মাতাল স্বামী মনোজ মদ খেয়ে তার ছেলে বিট্টুকে খুব মারধর করছে। এই, তুই হচ্ছে যত নষ্টের গোড়া। তুই সবকিছুই জানতিস, তাও আমাকে বলতে চাসনি। তো ঠাকুমার মাসিমার চাকরানি করেছিস, তাই না? এমন মার মারবো না, হাত পা ভেঙে গুড়িয়ে রেখে দেবো। সত্যি সত্যি করে বল, ওরা কোথায় টাকা লুকিয়ে দিয়ে গেছে, নাহলে আজকে তোকে মেরেই ফেলবো। বাড়ির এই দৃশ্য দেখে শাশুড়ি এবং বৌমা দুজনেই ছুটে আসে এবং ছেলেকে মনোজের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এ তুমি কি করছো? এটুকু ছেলের গায়ে হাত তুলছো? তুমি কি কোনোদিনও মানুষ হবে না নাকি? এই যে খুব নিজের ছেলেকে বাঁচাতে এসেছিস, আগে বল টাকাগুলো কোথায় রেখেছিস। আমার মদের টাকা দে, নাহলে তোদেরকে মেরেই ফেলবো। টাকা? টাকা আমরা কোথায় পাবো? তুমি তো রোজ রোজ সব টাকা নিয়ে চলে যাচ্ছ। দাঁড়া, তোদের শাস্তি না দিলে হচ্ছে না। এই বলে মনোজ শোভাকে একটি চড় মারে এবং তার কাছ থেকে টাকা কেড়ে নেয়। অন্নপূর্ণা দেবী বৌমাকে বাঁচাতে এলে মনোজ তাকেও ঠেলে ফেলে দেয় এবং ঘর থেকে বেরিয়ে যায়। কোন রকম ভাবে উঠে দাঁড়িয়ে অন্নপূর্ণা দেবী বলেন, বৌমা তুমি ঠিক আছো তো? তুমি 5 মাসের গর্ভবতী, আর আমার এই জানোয়ার ছেলেটা তোমাকে কিভাবে মারধর করে। ক্ষণে যে আমি এই কুলাঙ্গার ছেলেটাকে জন্ম দিয়েছিলাম কে জানে। এত করে বলি যে মদ খাওয়া ছেড়ে দে, পরিবারের দিকে লক্ষ্য রাখ, কিন্তু কিছুতেই আমার কথাই শুনতে চায় না। মা, আমি ঠিক আছি। আপনার চোট লেগেছে, আপনি বসুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর এসব বলে কি হবে বলুন? এতদিন ধরে ওকে শোধরানোর চেষ্টা করছি, ভবিষ্যতে যে কোনো দিনও ভালো হবে তার আশা একটুকু নেই মা। অন্নপূর্ণা দেবী অনেক কষ্ট সৃষ্টে মনোজকে মানুষ করেছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে মনোজ সঙ্গী সাথীদের পাল্লায় পড়ে খারাপ রাস্তায় চলে যায়। দিন রাত মদের দোকানে আড্ডা দেয় এবং জুয়া খেলে। বিয়ের পর ছেলে ভালো হয়ে যাবে ভেবে অন্নপূর্ণা দেবী তার বিয়ে দিয়ে দেন, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এভাবে ছেলে বৌমার উপর অত্যাচার করে। এটা ভেবে ভেবে অন্নপূর্ণা দেবী সব সময় নিজেকে দোষ দেন। তবে শোভা কখনোই তার শাশুড়িকে খারাপ ভাবে না, কারণ এই বাড়িতে একমাত্র অন্নপূর্ণা দেবী তার কষ্ট বুঝতেন। এভাবেই সময় কাটে এবং দুই শাশুড়ি বৌমা শীতের কনকনে ঠান্ডায় পাড়ায় চা বিক্রি করে তাদের দিন কাটাতে থাকেন। এদিকে সুজয় রাতে ভাত খাবার পর তার স্ত্রী শোভাকে সে বলে, খুব ঠান্ডা লাগছে, এক কাপ গরম গরম চা করে দাও তো, একটু কড়া করে দেবে। শোভা চা করে সুজয়কে দেয়। চা খেয়ে সুজয় বলে, দূর, এটা কোনো চা হলো? পরশুদিন বিনোদের দোকানে গিয়েছিলাম, ওখানে এক বয়স্ক কাকিমা তার বৌমা চা করে। উফ, কি সুন্দর চা, একবার খেলে সব সময় মুখে লেগে থাকবে। এই শীতের ঠান্ডায় যদি এক কাপ ওই রকম চা পাওয়া যেত তাহলে জমে যেত। বাবা, এখন তো তোমার আমার হাতের চা ভালোই লাগছে না দেখছি। আগে তো এই চায়ের কত নাম করতে। হ্যাঁ, সে তো কোনো এক সময় করতাম, কিন্তু মাসিমার বৌদির হাতে চা খেলে না তুমিও আমার মতোই বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একবার ওদেরকে আমাদের পাড়ায় ডেকো তো, আমিও দেখি তুমি এমন কি চা খেয়ে এসেছো যে এত সুনাম করছো। পরের দিন সুজয় আবার চা খেতে অন্নপূর্ণা দেবীর ঠেলাই যায় এবং সেখান থেকে চা নিয়ে খেতে খেতে তাদেরকে বলে, এই হলো চা, একেই বলে আসল চা। মাসিমা, আপনি একবার আমাদের পাড়ায় যাবেন। আর আমাদের পাড়ায় সেরকম কোনো চায়ের দোকানও নেই, আর সবাই তো মোটামুটি খাওয়া দাওয়ার পর রাত্রি একটু চাই খোঁজে। আপনি যদি আপনার ঠেলাটা নিয়ে আমাদের ওখানে যান তাহলে বেশ ভালোই কিন্তু বিক্রি হবে। তোমাদের পাড়াটা কোথায় বাবা? অনেক দূর নাকি? না না মাসিমা, এই তো এই গলিটা থেকে বেরিয়ে গিয়ে সামনের যে গলিটা দেখছো ওখান থেকে ঢুকে গেলে 1 মিনিটের রাস্তা।
তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা রাতের দিকে ওখানে চা বিক্রি করতে যাব, কি বলেন মা? অন্নপূর্ণা দেবী এবং শোভা সুজয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সেই রাত থেকেই তারা সুজয়ের পাড়াতে চা বিক্রি করতে যায়। 8:30-9টার সময় সবার চা খাওয়া হয়ে গেলে তারা তাদের ঠেলা গাড়ি নিয়ে হাঁকতে হাঁকতে পাড়ার মধ্যে ঢোকে। লিলি, ওরা এসে গিয়েছে, চলো গিয়ে চা খেয়ে আসি। এরপর তারা সেখানে এসে 2 কাপ চায়ের অর্ডার দিয়ে বলে, মাসিমা, আমার স্বামী না কদিন ধরে আপনাদের খুব প্রশংসা করছে। আজকাল তো আমার হাতে চা ওর একটুকু ভালো লাগে না, আপনারা চা করে দিন দেখি, কি এমন চা যে খেতে এত ভালো লেগেছে ওর? আরে দিদি, এমন কিচ্ছু ব্যাপার নয়, আমরা সাধারণভাবেই চা করে থাকি, শুধু কাস্টমারদের পছন্দ অনুযায়ী মশলাটা পাল্টাই। আপনি বলুন, আপনার আগাছা ভালো লাগে নাকি এলাচের চা? এছাড়া সব রকম মশলার চা আছে। বাহ, তাহলে তো আমাকে মশলা দেওয়া চা খেতে না আমার খুব ভালো লাগে। এই নাও মা, তোমার চা তৈরি হয়ে গেছে, খেয়ে দেখো তো কেমন লাগে। অন্নপূর্ণা দেবী চা দিলে লিলি সেই চা খেয়ে অবাক হয়ে যায় আর বলে, আরে বাস, সত্যি সত্যি একেবারে অসাধারণ চা হয়েছে। এরকম চা হলে তো আমি আর বাড়িতে কখনোই চা করব না। মাসিমা, আপনি আমাকে আরো 1 কাপ চা দিন, সত্যি দারুণ হয়েছে চাটা। হা হা হা, আরে বাবা, আমি কি মিথ্যা মিথ্যা প্রশংসা করছি নাকি? একদমই না, সত্যি একেবারে চমৎকার স্বাদের চা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই এলাকায় এত ভালো চা কোথাও পাওয়া যাবে না। এরপর 1-2 করে গ্রাহক বাড়তেই থাকে এবং তাদের দোকানে চা খাওয়ার ভিড় উপচে পড়ে। এভাবে 2 শাশুড়ি বৌমা প্রত্যেকদিন রাতের বেলা সেই পাড়ায় এসে চা বিক্রি করেন এবং অনেক দেরি পর্যন্ত তারা ব্যবসা করেন। এর ফলে তাদের হাতে কিছু টাকা আসতে শুরু হয়। মা, এই কদিনে আমরা বেশ কিছু টাকা রোজগার করেছি। আমি ভাবছি এবারে আমাদের বাড়ির ছাদটা মেরামত করে নেব। কবে থেকে ওটা ওরকম ভাবেই পড়ে রয়েছে, বর্ষাকালে অতি জল ছুঁয়ে পড়ে, শীত আসছে, এখন আবার ওখান থেকে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে যাবে। তুমি ঠিকই বলেছো বৌমা, আমাদের বাড়িটা একটু একটু করে মেরামত করতে হবে। ছেলেটা তো দিনের পর দিন আরো বিগড়ে যাচ্ছে, ওর সংসারের প্রতি নজর নেই। যেটুকু যা করতে হবে আমাদের দুজনকেই করতে হবে। শোভা এবং অন্নপূর্ণা দেবী খুশি মনে বাড়ি ফিরে যান। এতদিন পর তাদের মনে একটু আনন্দ হচ্ছিল, কিন্তু বাড়ি ফিরে যাবার পর তারা দেখেন সেখানে মনোজ এসে হাজির হয়েছে। এই দিনেও মনোজ শোভা এবং অপর্ণা দেবীকে মারধর করে। ভালোই ভালো টাকাগুলো বের করে দে, না হলে আজকে তোদের শাশুড়ি বৌমাকে শেষ করে ফেলবো। তুমি মানুষ, আমরা এত কষ্ট করে না খেয়ে পরিশ্রম করে করে একটু একটু করে টাকা জমা করব, আর তুমি এসে আমাদের কাছ থেকে এইভাবে টাকা কেটে নিয়ে চলে যাবে? আরে পিশাচ, নিজের বইয়ের অবস্থাটা দেখ, একটা অসহায় গর্ভবতী মেয়েকে তুই কিভাবে মারধর করছিস। তোর প্রাণে কি একটুকু দয়া মায়া কিচ্ছু নেই? ওর দায়িত্ব নেওয়া তো দূরের কথা, ওর পাশে গিয়ে দাঁড়ানোর মতো মানসিকতাও তো তোর নেই। উপরন্তু ওর পরিশ্রমের টাকাগুলোকে এভাবে নিয়ে মদ খেয়ে উড়িয়ে দিচ্ছিস। দেখবি উপরওয়ালা না তোকে ছেড়ে কথা বলবে না, তোর এই পাপের শাস্তি তুই ঠিক পাবি। অন্নপূর্ণা দেবীর এ কথা শুনে মনোজ আরো বেশি রেগে যায় এবং শোভাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবারেও সে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শোভার মাথা দেওয়ালে গিয়ে লাগে এবং মাথা ফেটে যায়। বোমা, বোমা, নিজেকে সামলাও, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। মা, আপনি এত চিন্তিত হবেন না, সামান্য একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। মোটেও সামান্য চোট নয়, তোমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তুমি আর কথা বলো না বৌমা, চলো আমার সাথে চলো। অন্নপূর্ণা দেবী তার বৌমাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে ডাক্তার শোভার মাথায় ব্যান্ডেজ করে দেয়। এরপর 2 শাশুড়ি বৌমা ঠেলা গাড়ি নিয়ে আবার চা বিক্রি করতে বেরোয়। শোভার মাথায় এই চোট দেখে সুলেখা বলে, আন্টি, বৌদির মাথায় ওটা কি হয়েছে গো? ব্যান্ডেজ বাঁধা কেন? আর বলো না মা, আমার কুলাঙ্গার ছেলেটা ওই মেয়েটাকে খুব মারধর করেছে। দিন রাত মদ খায় আর মদের নেশায় চুর হয়ে থাকে। বাড়িতে মাঝে মাঝে আসে আর অত্যাচার করে। আজ আবার এসেছিল, বৌমাকে মারধর করে সব টাকা পয়সা নিয়ে গেছে। বাড়িতে মাঝে মাঝে আসে আর অত্যাচার করে। আন্টি, আপনাদের বাড়িতে এসব হচ্ছে আর আপনারা এখন বলছেন? আগে আমাকে কখনো এ বিষয়ে বলেননি কেন? বৌমা, বাড়ির কথা বাইরে বলে কি লাভ বলো তো? লোকজনের কাছে নিজের ছেলের এই কুকীর্তির কথা বলতে কার ভালো লাগে? হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু এভাবে একটা অন্যায় হয়ে চলেছে আর আপনারা সেটাকে মুখ বুজে সহ্য করছেন। এগুলো তো ঠিক নয় আন্টি। আপনাদের এই বিষয়ে আগে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। এই বিষয়ে যত চাপা দেওয়ার চেষ্টা করবেন ততই কিন্তু সমস্যা জটিল হবে। আমি সবকিছু জানি মা, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের কি বা করার আছে? ছেলেটাকে মানুষ করতে পারলাম না, আর এখন কি করে এত বড় সমস্যার সমাধান করব বলো তো?
আন্টি, আপনি একেবারে চিন্তা করবেন না, আমার স্বামী পুলিশ অফিসার। আমি আমার স্বামীকে বলে একটা কিছু উপায় তো বার করবই। আপনারা আজ বাড়ি চলে যান। এই অবস্থায় বৌদির ঠান্ডায় এতক্ষণ দাঁড়িয়ে কাজ করা উচিত না। সুলেখার কথা শুনে সেদিন তারা তাদের বাড়ি ফিরে আসে। এদিকে সুলেখা তার স্বামীকে গিয়ে সবকিছু বলে, যা শুনে তার স্বামী ইন্সপেক্টর ব্রিজেশ মনোজকে খুঁজতে তার আড্ডায় যান। সেখানে গিয়ে দেখেন যে মনোজ তার বন্ধুদের সঙ্গে মদের নেশায় চুর হয়ে আছে এবং জুয়া খেলছে। তখন তিনি সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেন এবং মনোজকে খুব করে ধোলাই দেন। তোর খুব নেশা না? দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি কিভাবে তুই মদ খেয়ে বাড়ির মহিলার উপর হাত তুলিস। আমি সে হাত আজকে ভেঙেই দেব। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। স্যার আমার খুব লাগছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। যতক্ষণ না তুই বাড়ি গিয়ে তোর ভুল স্বীকার করছিস আমি তোকে কখনোই ক্ষমা করব না। আর শোন, এটা মাত্র টেলার। এরপর যদি কোনো রকমের ভুল দেখি আমি তোকে সারা জীবন জেলে বন্দি করে দেব। তারপর তুই সারা জীবন ওখানে বন্দি হয়েই থাকবি। ইন্সপেক্টরের মার খেয়ে এবং ধমক শুনে মনোজ একেবারে গুটিয়ে যায়। সে ভয়ে ভয়ে ঘরে ফিরে আসে এবং তার স্ত্রী ও মায়ের কাছে ক্ষমা চায়। মনোজের কথা শুনে প্রথমবার অন্নপূর্ণা দেবী এবং শোভা তারা কল্পনাও করতে পারেনি যে মনোজের মধ্যে এই চেতনা বোধ আসবে। প্রথম তারা তাকে বিশ্বাসই করত না, কিন্তু যতই দিন এগোতে থাকে মনোজের ব্যবহার এবং আচরণ পুরোপুরি পাল্টাতে থাকে। সে সত্যি সত্যি মদের নেশা ছেড়ে দেয়, এমনকি আর কখনোই তার বন্ধুদের সঙ্গে কোনো সময়ের জন্য দেখাও করতে যেত না। পুরনো সব অভ্যাস পাল্টে ফেলে মনোজ এক নতুন মানুষ হয়ে দাঁড়ায়। শোভাকে সে আজ চা বিক্রি করতে যেতে দিত না, নিজে ঠেলাগাড়ি নিয়ে মায়ের সঙ্গে চা বিক্রি করে বেড়াতো। কিছুদিন পর শোভার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়। মনোজ ভালো মানুষ হয়ে যায় এবং সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। এরপর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপা তার সৎ মা নন্দিনী দেবী এবং তার বাবা নিখিলেশ বাবুর সঙ্গে বসবাস করত। এখন নিখিলেশ বাবু গ্রামে থাকেন না। নিখিলেশ বাবুর কাজের জন্য তাকে শহরে থাকতে হয়। নন্দিনী দেবী রূপার বিয়ে একজন ধনী ও হ্যান্ডসাম ছেলের সঙ্গে ঠিক করে রাখে। একমাত্র মেয়ের বিয়েতে নিখিলেশ বাবু আসতে পারেনি, তাই তার সৎ মা নন্দিনী দেবী মেয়ের বিয়েটা সেরে ফেলে। নন্দিনী দেবী তো এটাই চাইছিলেন, বিয়েটা একবার হয়ে যাক, তারপরে এই মেয়েটাকে বোঝাবো আমি ওর কি রকম সৎ মা। ও তো শ্বশুর বাড়িতেই থাকবে, আর আমি আমার জামাইকে সব সময় আমার কাছেই ডেকে নেব। এই ভেবেই নন্দিনী দেবী মনে মনে অনেক খুশি হচ্ছিল। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নন্দিনী দেবী একাই থাকতো, তাই রূপা মায়ের অনেক চিন্তা করত। সে নিজের মায়ের মতো নন্দিনী দেবীকে ভালোবাসতো এবং তার জন্য সব সময় ফোনে কথা বলতো। এমনই ভাবে একদিন, হ্যালো মা, হ্যাঁ কেমন আছো তুমি? বলছি বাবা তোমাকে ফোন করেছিল। বাবা এখন একদম কাজের চাপে ব্যস্ত হয়ে পড়েছে, আমার কথা মনে হয় ভুলেই গেছে মা। আমার বিয়েতে তো আসতে পারলো না। হ্যাঁ রে মা, আমি ভালো আছি। আর তোর বাবা তো আমার সাথে রোজই কথা বলছে, কাজের জন্য তো আসতে পারছে না। আমি অনেক করে তোর বাবাকে আসতে বলে দিয়েছি। সে বলল এই কাজটা শেষ হয়ে গেলেই আমি আমার মেয়ের সাথে গিয়ে দেখা করব। সত্যি? বাবা তাহলে আসবে? কবে আসবে মা? আর বেশি দিন নয়, তবে কবে আসছে তা তো আমাকে কিছুই বলেনি। খালি বলল এই কাজটা মিটে গেলে খুব তাড়াতাড়ি চলে যাব। আমি অনেকবার করে জিজ্ঞাসা করেছি কবে আসছো বলো, কিন্তু বলল না। তোর বাবা বলল আমি যদি বলে দিই তাহলে তোমাকে সারপ্রাইজটা কিভাবে দেবো বলো তো, তাই আর বলছি না। বাবা তো এমনটা সবসময় করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাবা হঠাৎ করে কখন যে চলে আসবে কে জানে। আচ্ছা ঠিক আছে মা, বাবা আসলে আমাকে কিন্তু জানাবে। আর হ্যাঁ, নিজের দেখাশোনা ভালোভাবে করো। বাড়িতে তো একা একা থাকো, কোনো রকম অসুবিধা হলেই তুমি আমাকে আর তোমার জামাইকে ডেকে নিও। হ্যাঁ রে মা, সে কথা আর বলতে। আমি তোদের ডাকবো না তো কাদের ডাকবো বলতো? একমাত্র তো তোরাই আছিস আমার আপন। পাড়া প্রতিবেশী কতক্ষণই আর দেখবে বলতো? যা হোক যা, ভাগ্যিস তোরা আছিস, তার জন্যই তো তোদের একবারে ডাকতে পারি বল। হ্যাঁ মা, তোমাকে আর কোনো ভয় পেতে হবে না। তোমার কোনো অসুবিধা হলেই তুমি আমাকে ফোন করে দিও, আমি তোমার জামাইকে নিয়ে চলে যাব। আচ্ছা মা, আমি এখন রাখছি, তোমাকে আবার তো খাবার দাবার বানাতে হবে তাই না? এই বলেই রূপা ফোনটা রেখে দেয়। রূপা ফোনটা রেখে দেওয়ার পরই নন্দিনী দেবী মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ রূপা, তুই একদম ঠিক বলেছিস। প্রয়োজন হলে আমি তোকে নয় তোর বরকে ডাকবো, কারণ এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই আমার, তাকে আমি না ডেকে কি থাকতে পারি বল? এই বলেই নন্দিনী দেবী হা হা করে হাসতে থাকে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নন্দিনী দেবী মিথ্যা বাহানা বানায়।
আর রূপা আর রূপার স্বামী রমেশকে আসার কথা বলে। হ্যালো রূপা মা, শোন না, তোর সাথে খুবই একটা দরকারি কথা ছিল। আসলে দেখ না, শরীরটা তো আমার অনেক খারাপ লাগছে। তুই আমার কাছে এসে 2 দিন থেকে জানা মা, তাহলে যদি একটু শরীরটা সুস্থ হয়। আর হ্যাঁ, জামাইকে কিন্তু নিয়ে আসবি, না হলে আবার বেচারিটা একা কোথায় খাওয়া দাওয়া করবে বলতো। মা, তোমার শরীর অসুস্থ? কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন মা? তোমার কি হয়েছে? তুমি ডাক্তার দেখিয়েছিলে? মা, তুমি এত পরে আমাকে জানাচ্ছ তোমার শরীর অসুস্থ? তুমি আগে আমাকে বলতে পারতে, তাহলে আমি তো আগেই চলে যেতাম। আরে তোকে এত চিন্তা করতে হবে না, এখন আমি ঠিকই আছি। আসলে ওই একটু আমার মাথাটা ঠিক ঘুরছিল, যার কারণেই তোকে ফোন করলাম। নন্দিনী দেবীর এই কথাতে রূপা মায়ের চিন্তায় পড়ে যায়। তারপর রূপা রমেশকে নিয়ে মায়ের বাড়ি চলে আসে খুব তাড়াতাড়ি। তাদেরকে দেখে নন্দিনী দেবী মনে মনে ভাবে, আমার জামাইকে দেখে আমি অনেক খুশি হলাম। এরপর রূপার ঘুমিয়ে পড়লেই আমি চুপি চুপি মেসেজ করে দেব। আমার মেসেজ দেখে আমার রমেশ আর দেরি করবে না, আমার কাছে ছুটে চলে আসবে। তখন আর আমার শরীর খারাপ লাগবে না, আমি একদম সুস্থ হয়ে যাব। এই বলেই নন্দিনী দেবী মনে মনে অনেক খুশি হয়। সেদিন রূপা তার মাকে আর কোনো কাজই করতে দেয় না। মা, তোমাকে আজকে আর কোনো কাজ করতে হবে না, তুমি যাও নিজের রুমে রেস্ট নাও গে। রান্না বান্না সব আমিই করে দিচ্ছি, আর হ্যাঁ, খাবারটাও আমি তোমাকে দিয়ে আসছি। রূপা ঠিক এইভাবেই তার মায়ের যত্ন নিচ্ছিল। নিজের মায়ের মতোই সে তার এই মাকে ভালো ভাবছিল। আসলে রূপার নিজের মা যখন মারা যায়, রূপা অনেক ছোট ছিল, তাই রূপাকে মানুষ আর দেখাশোনা করার কেউ ছিল না। তাই রূপার বাবা নন্দিনী দেবীকে বিয়ে করেন আর রূপার দেখাশোনা করার জন্য বলেন। রূপাকে তার সৎ মা কোনো কষ্ট দেয়নি, কিন্তু মনে মনে অনেক হিংসা পুষে রেখেছিল এতকাল ধরে। এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা রূপা নিজের রুমে শুয়ে পড়ে। রূপা শুয়ে পড়েছে দেখেই তখন তার মা নিজের ফোন থেকে রমেশকে SMS করে এবং ছাদে আসার জন্য বলে। নন্দিনী দেবী রমেশের আসার অপেক্ষা করছিল। তারপর রমেশ পিছন দিক থেকে নন্দিনী দেবীকে এসে জড়িয়ে ধরে। আমি জানতাম না যে আপনি এইরকম, আমাদেরকে এইরকম ভাবে রূপা যদি দেখে ফেলে তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে। এরকম করাটা আমাদের একেবারেই ঠিক না। ওহো রমেশ, তুমি এত ভয় করছো কেন? আর হ্যাঁ, আমাকে আর আপনি মা এইসব বলতে হবে না, আমাকে শুধু নন্দিনী বলে ডাকবে। তোমার মুখে আমার ওই নামটাই শুনতে ভালো লাগে, তাই আজ থেকে তুমি আমাকে শুধু নন্দিনী বলেই ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এইভাবে নন্দিনী দেবী এবং রমেশ একে অপরের কাছে চলে আসে। মাঝরাতে যখন রূপার ঘুম ভাঙে তখন সে নিজের রুমে রমেশকে দেখতে না পাওয়ায় অনেক ঘাবড়ে যায় এবং বিছানা থেকে উঠে রমেশকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। চারিদিক খোঁজাখুঁজি করার পরও যখন রমেশকে কোথাও দেখতে পায় না, তখন সে নিজের রুমে আবারও ফিরে আসে। নিজের রুমে ফিরে এসে রূপা চমকে ওঠে। রূপা দেখে যে রমেশ বিছানাতেই শুয়ে রয়েছে। সেটা দেখে রূপা মনে মনে বলতে লাগে, এ মা, আমি কি তাহলে ভুল দেখলাম? রমেশ তো বিছানাতে ঘুমাচ্ছে আর আমি কিনা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে হয়তো ঘুমের ঘোরে আমি ভুলভাল দেখেছি। ঠিক আছে, চলো তাহলে শুয়ে পড়া যাক আজকে। এই বলেই রূপা আবার শুয়ে পড়ে। রূপা শুয়ে পড়ে ঘুমিয়ে যেতেই রমেশ আবার মনে মনে ভাবে, যাক আজকে আমি খুব বেঁচে গিয়েছি। এইরকম যদি রূপা দেখে ফেলতো তাহলে আমি অনেক বিপদে পড়ে যেতাম। এইভাবেই রমেশ ঘুমিয়ে পড়লে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা রূপা রান্নাঘরে কাজ কাম মিটিয়ে তার মাকে বলে, মা, আমি তাহলে বাড়িতে যাচ্ছি। আসলে ওখানে তো আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদের জন্যও তো আমাকে রান্না বান্না করতে হবে। এখানটা তো দেখলে শুধু হবে না, ওদিকেও আমাকে দেখতে হবে। আর হ্যাঁ, রমেশকে আমি নাস্তা বানিয়ে দিয়েছি, ও এখান থেকে খেয়েই অফিসে বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। হ্যাঁ মা, হ্যাঁ, আর কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে বলে দিও, আমি ঠিক চলে আসব। এই বলেই রূপা নিজের বাড়ি চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে রমেশ কাজে বেরিয়ে যায়। যখন সবাই চলে যায় তখন নন্দিনী দেবী আবারও প্ল্যান করতে থাকে রমেশকে কিভাবে আবার তার বাড়িতে আনা যায়। এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আবার নন্দিনী দেবী রূপাকে ফোন করে আর বলে, হ্যালো রূপা মা, শোন না, আমার শরীরটা ভীষণই অসুস্থ করছে। বলছি, আমি তোকে একটা প্রেসক্রিপশনের ছবি পাঠাচ্ছি, ওটা তুই জামাইকে দেখাবি আর ওষুধগুলো কিনে আমার কাছে নিয়ে আসতে বলবি তো। মা, তোমার শরীর আবার অসুস্থ করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। আরে না না, তোকে আসতে হবে না। তুই এখানে কিসের জন্য আসবি বল? ওখানে তোর শ্বশুর শাশুড়ি আছে। আমি যদি তোকে 10 বার এইভাবেই ডাকতে থাকি তাহলে তোর শ্বশুর শাশুড়ি আমাকে খারাপ ভাববে। তুই শুধু ওষুধগুলো কিনে জামাইয়ের হাতে পাঠিয়ে দিতে বল, সেটা করলেই হবে। এই বলে নন্দিনী দেবী ফোনটা রেখে দেয়। তারপরে রূপা মন খারাপ করে রমেশের কাছে যায় আর তাকে প্রেসক্রিপশনের ছবিটা দেখায় আর ফোনে সেন্ড করে দেয়। তারপর রমেশ ওষুধপত্র কিনে শাশুড়ি মায়ের কাছে আসে আর বলে,
তুমি নিজের দেখাশোনাটাও ঠিকভাবে করতে পারছো না? আমি থাকা সত্ত্বেও তোমার শরীর অসুস্থ, এটা কিভাবে হতে পারে? এ বাবা, আমি তোমার সেবা করতেই পারলাম না, আমাকে ক্ষমা করে দাও। ওহো রমেশ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আরে বাবা, এটা তো একটা বাহানা ছিল। আমি তোমাকে কিভাবে নিজের কাছে ডাকবো বলো তো? যদি আমি এই শরীর অসুস্থতার বাহানাটা না করতাম তাহলে কি আমি তোমাকে কাছে আসতে দিতে বলতে পারতাম? সকলে তো সন্দেহ করতো, তাহলে তো আমি সবার চোখে খারাপ হয়ে যেতাম, তাই না? এই বলে নন্দিনী দেবী রমেশকে সবটা খুলে বলে। তারপর রমেশ নন্দিনীকে নিজের কাছে পেয়ে অনেক খুশি হয়। এইভাবেই নন্দিনী দেবী আর রমেশ দুজনেই মিলে রূপাকে ধোঁকা দিচ্ছিল। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রোজ রোজ রমেশ অফিস থেকে বাড়ি ফেরার পথে নন্দিনী দেবীর সাথে দেখা করে বাড়ি ফিরত, আর অফিসে যাওয়ার সময় নন্দিনী দেবীর সাথে দেখা করে যেত। এরকম ভাবে তাদের ভালোভাবেই দিন কাটছিল। এমনই একদিন রাতের বেলা যখন রমেশ অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল, তখন রূপা সোজা তার মায়ের বাড়ি চলে আসে। রূপাকে দেখে নন্দিনী দেবী তো চমকে ওঠে আর বলে, কি ব্যাপার রূপা, তুই এখানে কি করছিস? হঠাৎ করে চলে এলি যে? মা দেখো না, কি আর বলবো, তোমার জামাইটা এখনো অফিস থেকে ফিরলো না। আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটাও তুলছে না। রূপার কথা শেষ হতে না হতেই সেখানে রূপার সামনে রুম থেকে বেরিয়ে আসে রমেশ। রমেশকে দেখে রূপা তো চমকে ওঠে। রূপাকে দেখেও রমেশ অনেকটা ভয় পেয়ে যায় আর ঘাবড়ে গিয়ে বলে, রূপা, তুমি এখানে? কি ব্যাপার? আমি জানতাম তুমি আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে, তাই না? আরে বাবা, আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি ভাবলাম মা একা আছে তো, তাই তো দেখতে চলে এলাম। রমেশের মুখে এইসব কথা শুনে রূপার কিছু একটা মনে হয়, তবুও কিছু বলতে পারে না সে। পরের দিন সকালবেলা রমেশকে নিয়ে নিজের বাড়িতেই ফিরে যায়। এইরকম ভাবে আরো 2 দিন কেটে যায়। এইরকম ভাবেই হঠাৎ একদিন রূপা মায়ের কাছে এসে রান্না বান্না জোগাড় করে দিতে থাকে। ঠিক তখনই রমেশ পিছন দিক থেকে এসে নন্দিনী দেবীকে জড়িয়ে ধরে। তারপর নন্দিনী দেবী তাকে ছাড়ার কথা বলে। ঠিক তখনই রূপা সেই মুহূর্তটা দেখে ফেলে। ছি, আমি তো কখনো এটা ভাবতেই পারছি না, তুমি আমার মা হয়ে এরকম একটা ব্যবহার করতে পারলে। আজ তুমি প্রমাণ করে দিলে মা, তুমি আমার সৎ মা। আর মা, আমি কিন্তু তোমাকে কখনো সৎ মা বলে ভাবিনি, সবসময় তোমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছি, কিন্তু তুমি আজ প্রমাণ করে দিলে যে তুমি আমার সৎ মা। আর রমেশ, তুমি আমার স্বামী হয়ে এটা কিরকম ভাবে করতে পারলে? তুমি আমাকে ধোঁকা কেমন ভাবে দিতে পারলে? বেরিয়ে যাও এক্ষুনি চোখের সামনে থেকে আমার, বেরিয়ে যাও। রূপা যখন এই কথাগুলো বলছিল তখনই সেখানে তার বাবা শহর থেকে চলে আসে। রূপার মুখে সব কথা শুনে রূপার বাবাও চমকে ওঠে, আর কিছু না ভেবে নন্দিনী দেবীকে একটা জোরে চড় মারে। তারপর নন্দিনী দেবী নিজের ভুল বুঝতে পেরে রূপার হাত পা ধরে ক্ষমা চেয়ে নেয় এবং রমেশ ও রূপার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। পর রূপার বাবা আর রূপা সকলকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকেই তারা দুজনে একদম শুধরে যায়। এই রকম ভাবেই নিজেদের বাড়িতে বসবাস করতে থাকে সুখে শান্তিতে।